বাংলাদেশ দলে কেন লিটন দাস এখনও রয়েছেন, কেন তাকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে, এই প্রশ্নটা চারিদিক থেকেই উঠেছে। বিশ্বকাপের দল যখন ঘোষণা করার আগ মুহূর্ত, ঠিক তখন লিটন দাসকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে। লিটন দাস প্রথম 2 ম্যাচ হতাশ করার পরে আমরা একটা নিউজ করেছিলাম লিটন দাস আদৌ থাকবেন কিনা, কিন্তু তৃতীয় ম্যাচে আজকে লিটন দাস যেভাবে আউট হয়েছেন তাতে লিটন দাসের সব থেকে কাছের শুভাকাঙ্ক্ষীও বলবেন লিটন দাসের বোধহয় সময় হয়েছে দল থেকে বাদ দেওয়ার, কিংবা তার মতো এই বিশ্বমানের ব্যাটসম্যানকে বাদ দেওয়ার প্রসঙ্গটা না আনলেও সাকিবের মতো রেস্ট দেয়া কিংবা ছুটি দেয়া, মাহমুদুল্লাহর মতো রেস্ট দেওয়া, ছুটি দেওয়া, এরকম শব্দ ব্যবহার করেও আমার মনে হয় যে তাকে সাইডে কিছুদিন রাখা উচিত। সাইডে রাখার অন্যতম কারণ আমার মনে হয় যে তার বোঝা উচিত যে তার কোথাও বড় ধরনের গলদ আছে, যে গলদটা আসলে মেন্টাল গলদ। সেই মেন্টাল গলদ থেকে উতরাতে হবে তাকে নিজেই। যেমন আজকের যদি কথাটা ধরি, আজকের লিটন দাস যেভাবে আউট হলেন, সেই আউটটা যারা দেখেছেন তারা কি এই আউটটাকে মেনে নিতে পারবেন? লিটন দাসের কথা যদি বলি তাহলে মুজারাবানি তার বলে যেভাবে পরপর 3 বার তিনি স্কুপ করতে গেলেন, পরপর 3 বার স্কুপ করতে গিয়ে তৃতীয় স্কুপের সময় তিনি প্লেড অন হলেন। একজন ব্যাটসম্যান স্কুপ করে যখন স্লগ ওভারের টাইম না, তখন স্কুপ করে কখন? যখন অতি আত্মবিশ্বাস থাকে কিংবা খুবই ফাইন টাচে থাকে। একজন ব্যাটসম্যান যখন সুপার ফর্মে থাকে, লিটন দাস দলীয় 22 রানের সময় 12 রানে আউট হয়েছেন। দলীয় 22 রানের সময় 12 রান, এবং সেই 12 রান তিনি করেছেন 15 বল খেলে। তার আগে তিনি 12 বল খেলেছেন, 12 বলে 12 রান করেছেন। পরপর 3 বলে তিনি স্কুপ করলেন এবং তৃতীয় বলে একই ধরনের স্কুপ, অফস্টিকের বাইরে, অনেক সরে গিয়ে অফস্টিকের বাইরের বল তিনি উইকেট কিপারের মাথার ওপর দিয়ে পেছনে মারতে চাইলেন। প্রথম 2 বার ব্যর্থ হওয়ার পরেও তার বোধোদয় হলো না যে তার টাইমিং হচ্ছে না, ব্যাট বল ঠিকভাবে কথা বলছে না, সংযোগ হচ্ছে না, এই কাজটা তার করা উচিত হবে না, বিপদ হবে। প্রথম 2 বার বিপদ হয়নি, এরপরে বিপদ হতে পারে। তৃতীয়বার তিনি একই কাজ করতে গেলেন, একই, পৃথিবীর কোনো সভ্য ব্যাটসম্যানের কাজ এটা হতে পারে না যে তিনি পরপর যে শট ব্যর্থ হচ্ছেন সেই শটই খেলে যাচ্ছেন। পৃথিবীর কোনো ব্যাটসম্যান এই কাজটা করে না। যদি কোনো ব্যাটসম্যান একের পর এক সুইপ খেলতে ব্যর্থ হন, তখন কিন্তু তিনি সুইপ খেলার ব্যাপারে খুবই সচেতন হন, কারণ বিপজ্জনক শট, যে কোনো ধরনের বিপদ যে কোনো সময় আসতে পারে। স্কুপ খেলা খুবই বিপজ্জনক খেলা, সেখানে সুপার টাইমিং হতে হয়। সুপার টাইমিংয়ের একটা ব্যাপার আছে, বল খুবই ভালো দেখতে হয়। যেমন বাংলাদেশ দলের মুশফিক খুবই ভালো স্কুপ খেলেন, মুশফিক ইনিংসের শুরুতেও স্কুপ খেলার চেষ্টা করেন, কিন্তু টাইমিংটা খুব বড় ব্যাপার। লিটন দাসের যখন তিনি ফর্ম নিয়ে ভুগছেন, টাইমিং নিয়ে ভুগছেন, প্রথম ম্যাচে আমরা দেখেছি অফস্টিকের অনেক বাইরে পড়া বল ভেতরে আসলো এবং তার মিডল অ্যান্ড লেগ স্টিক হিট করলো। সেই বলে তিনি এতটাই লাইন মিস করলেন, প্রায় বল এবং ব্যাটের মাঝখানের গ্যাপ 1 ফিটের মতো। এই যখন তার অবস্থা, তিনি যখন লাইনের অবস্থা এইটা দেখছেন, তিনি বলের লাইনে যেতে পারছেন না। দ্বিতীয় ম্যাচেও তিনি ভালো করতে পারেননি, 22 রান করেছেন। তৃতীয় ম্যাচে এসে 12 রান করলেন। আমার মনে হয়েছে যে লিটন দাসের একটা ব্রেক দেওয়া উচিত, একটা বিরতি তার খুবই প্রয়োজন। সাথে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথাও আসবে। নাজমুল হোসেন শান্ত খুব একটা যে ফর্মে আছেন, আবার ফর্মহীনও আছেন সেটাও বলা যাবে না। অনেক দিন থেকেই তাকে জাতীয় দলে ফর্মে দেখা যাচ্ছে না, কিন্তু শান্ত এমন একটা ব্যাটসম্যান যে কোনো সময় সেটা রিকভারি করার মতো অ্যাবিলিটি রাখে। শান্তর ওই রকম লিটনের মতো খরা আসেনি, সুতরাং শান্তকে নিয়ে এত নেগেটিভ ভাবার কিছু নাই। কিন্তু লিটন দাসকে নিয়ে আমার মনে হয়েছে যে বিশ্বকাপ পরিকল্পনায় নতুন কোনো ভাবনা
আনা উচিত কিনা, নির্বাচকরা ভাববেন কিনা সেই অনুরোধটা করার অন্তত সময় হয়েছে। আজকে বাংলাদেশের ব্যাটিংয়ের যে অবস্থা, লিটন দাস, তানজিদ তামিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেভাবে উইকেট বিসর্জন দিয়ে এসেছেন, এবং তানজিদ তামিম বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন, কিন্তু বড় শট খেলতে গেলে তার যে বলের লাইন লেন্থ বুঝতে হবে, বলের টাইমিংটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা বুঝতে হবে, সব বল জোর করে যে মারা যায় না সেই ব্যাপারটা আমার মনে হয় তানজিদ তামিমের ভেতরে ঢোকানো উচিত। তানজিদ তামিম 3 ম্যাচেই আমরা দেখেছি যে ভালো টাচ পেয়েছেন কিন্তু বড় স্কোর করতে পারেননি। এটা কিন্তু একটা বড়, তানজিদ তামিমের খেলা দেখে মনে হয়েছে তাকে দিয়ে হবে। বড় স্কোর করতে পারার পথে, এক ম্যাচ ছাড়া বাকি 2 ম্যাচেই বড় স্কোরে ব্যর্থ হয়েছেন, অথচ সেট হয়ে যাওয়ার পরে আউট হচ্ছেন। এই যে সেট হয়ে যাওয়ার পরে আউট হওয়া, এটাও কিন্তু একটা বড় দুর্বলতা। লিটন দাসের কথা বলছিলাম, লিটন দাস যখন 12 রান করেছেন তখন স্কোরবোর্ডের দিকে যদি তাকায়, বাংলাদেশ 165 রান করেছে প্রথমে ব্যাট করে। আজকে টসে হেরে প্রথমে ব্যাট পেয়েছে বাংলাদেশ, জিম্বাবুয়ে ফিল্ডিং করেছে। বাংলাদেশের ব্যাটিং করার ভয় কেন জিম্বাবুয়ের সঙ্গে, এই প্রশ্ন বারবার করা হচ্ছিল। আমার মনে হয় যে আজকের ব্যাটিং সেটা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের কেন ভয় জিম্বাবুয়ের সাথেও ব্যাটিং করতে। বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা যে এত বাজে, তাওহিদ হৃদয় নিয়মিত 3 ম্যাচেই ভালো খেলেছেন, এই তাওহিদ হৃদয় ছাড়া কারো ব্যাটই যে ঠিকভাবে কথা বলছে না। আজকে 3 ম্যাচেই মোটামুটি ভালো টাচে দেখা যাচ্ছে জাকের আলী অনেককে, আজকেও ভালো ইনিংস খেলেছেন, কিন্তু তাওহিদ হৃদয়কেই একমাত্র মনে হচ্ছে টি-20-র ব্যাটসম্যান, বাকিদেরকে কিন্তু সেটা মনে হচ্ছে না। আমি যদি স্কোর কার্ডের দিকে একবার লিটন দাসেরই শুধু দোষ দিয়ে গেলাম, অন্যদের কথা যদি একটু বলি, ম্যাচের রেজাল্ট নিয়ে আলোচনা করছি না, লিটন দাস এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা নিয়ে আলোচনা করছি। তানজিদ তামিম 21 রান করে সেট হয়ে যেয়ে আউট হয়েছেন, শান্ত 6 রান করে। কি সিকান্দার রাজার কি এমন বোলিং যে তাকে বলের লাইন লেন্থ সব কিছু মিস হয়ে বোল্ড হয়ে যেতে হলো, আমি বুঝলাম না। জাকের আলী অনেক 44 রান করার পরেও আউট হয়েছেন। তাওহিদ হৃদয় অসাধারণ একটা বলে, অনেক এবং তাওহিদ হৃদয় দুজনই অসাধারণ 2টা বলে আউট হয়েছেন। এই ক্ষেত্রে অবশ্য দোষ দেওয়ার কিছু থাকে না। তাওহিদ হৃদয় সর্বোচ্চ 57 রান করেছেন 38 বল থেকে। এই ইনিংসটাকেই বলবো যে টি-20 ইনিংস। মাহমুদুল্লাহ রিয়াদ নট আউট থেকেছেন শেষ পর্যন্ত 9 রানে, এবং রিশাদ হোসেন তিনি 6 রানে নট আউট থেকেছেন। কিন্তু জিম্বাবুয়ে 156 রান পর্যন্ত গিয়েছে, এটা কিন্তু একটা অ্যালার্মিং ব্যাপার। সিরিজ আমরা জিতে গেছি, 3 ম্যাচের 3টাই আমরা জিতলাম, কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ জেতা, যে জিম্বাবুয়ে উগান্ডার সঙ্গে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, তাদের সঙ্গে সিরিজ জেতার কৃতিত্ব আমার মনে হয় কেউই দাবি করবে না। বাংলাদেশ দল যদি দাবি করে তাহলে সেটা বোকার স্বর্গরাজ্যে বাস করা হবে। একটা ম্যাচেও আমরা বড় ব্যবধানে জিততে পারিনি, এটা একটা বড় অ্যালার্মিং বিষয়। আজকে 165 রান করে ওরা যখন 156 পর্যন্ত গিয়েছে, 70 রানের মধ্যে যখন 6 উইকেট পড়ে যায়, তারপরেও যখন 156 রান করে, সেখানেই বাংলাদেশের ব্যাটিংয়ের থেকে ওদের ব্যাটিংয়ের একটা বড় পার্থক্য, যে ওদের টেলেন্টেও ভার নেয়ার মতো, দায়িত্ব নেয়ার মতো খেলোয়াড় রয়েছে, কিন্তু বাংলাদেশের টপ অর্ডার টেলেন্ট এই জায়গাতে বড় সংকট রয়ে গেছে।